আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে সরলরেখা। সরলরেখা আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরলরেখা চ্যাপ্টারটা গণিত প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুই জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। চলো আমরা সরলরেখায় শুরু করি। সরলরেখায় দুটো স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটি হলো কার্তেশীয় স্থানাঙ্ক এবং একটি হলো পোলার স্থানাঙ্ক। তো আমরা আগে কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে শুরু করি। কার্তেশীয় স্থানাঙ্কে দুটি অ্যাক্সিস থাকে, এটা হলো এক্স অ্যাক্সিস এবং এটা হলো ওয়াই অ্যাক্সিস। ধরে নিলাম এটা কার্তেশীয় স্থানাঙ্কে একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এখানে এক্সটা হলো ভুজ এবং ওয়াইটা হলো কোটি। এই অংশটুকু হলো এক্স এবং এই অংশটুকু হলো ওয়াই। সো আগে আমরা এক্সের স্থানাঙ্কটা নিব, তারপর ওয়াইয়ের স্থানাঙ্কটা নিব। এভাবে আমরা পি বিন্দুর অবস্থানটা পেয়ে যাব। এবার আসি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। সো দেখো এখানে পোলার স্থানাঙ্কে একটাই স্থানাঙ্ক থাকে। কার্তেশীয় স্থানাঙ্কে যেরকম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থাকে, পোলার স্থানাঙ্কের ব্যবস্থায় একটাই স্থানাঙ্ক থাকে এবং দুই জায়গাতেই একটাই মূল বিন্দু থাকে। এই কার্তেশীয় স্থানাঙ্কের মূল বিন্দুকে বলা হয় ওরি অথবা বাংলায় মূলবিন্দু বলা হয়, এবং পোলার স্থানাঙ্কের মূলবিন্দুকে বলা হয় পোল। সো এই পোল থেকে আমাদের বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। ধরো এটা একটা বিন্দু পি, পি এর স্থানাঙ্কটা হবে আর কমা থিটা। তো এখানে যেমন আগে এক্সের স্থানাঙ্কটা না হয়, এখানে কিন্তু আগে আর স্থানাঙ্ক না হয় না, আগে না হয় থিটার স্থানাঙ্ক। থিটার স্থানাঙ্কটা কীভাবে না হয়? এই পোল থেকে থিটা কোণে একটা রশ্মি টানা হয়, এটা মেইন অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে। তারপরে আর দূরত্বে একটা অংশ কেটে নেওয়া হয়, এই দূরত্বটা হলো আর, এভাবে পোলার স্থানাঙ্কে বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। সো এখন আমরা এই দুটো স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক দেখতে চাচ্ছি। দেখো তো লক্ষ্য করে, এখানে ধরে নাও এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। এখানে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে পি এর স্থানাঙ্কটা এক্স এবং ওয়াইয়ের সাহায্যে প্রকাশ করব। সো এখানে এক্স এবং ওয়াই কীভাবে নির্ণয় করতে পারি? দেখো, ধরে নেই এটা এক্স অ্যাক্সিস এবং এখানে একটা ওয়াই অ্যাক্সিস কল্পনা করে নিই, ওয়াই অ্যাক্সিস। লক্ষ্য করো তো এখানে আর এর অনুভূমিক অংশটা কি? এটা আর এর অনুভূমিক অংশ না? আর কস থিটা, এটা কিন্তু এক্স এবং এটা আর এর উলম্ব অংশ, যেটার মান আর সাইন থিটা। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়াই। সো আমরা এই দুটো থেকে একটা কথা লিখতে পারি যে এক্স, কার্তেশীয় স্থানাঙ্কের এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং কার্তেশীয় স্থানাঙ্কের ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই আর এবং থিটাটা হলো পোলার স্থানাঙ্কের। সো আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। আবার এখানে লক্ষ্য করো, এটা ধরে নাও একটা পোলার স্থানাঙ্ক, এটাই কিন্তু আমাদের আর, পোলার স্থানাঙ্কের আর। সো আমরা ইজিলি এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পল পিথাগোরাস। এবার আসি আমরা থিটার কাজ নিয়ে। এখান থেকে দেখা তো কি লিখতে পারি? এই ত্রিভুজ থেকে কি আমরা এটা লিখতে পারি না যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে একটা মড দেওয়া লাগবে, মডের কাহিনীটা পরে বলতেছি। সো এখানে আগে আমরা চারটা সূত্রটা লিখে নিই। পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের যখন কনভার্সন করবো তখন এই চারটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, অনেক কাজে দেবে। এখানে একটা মড।
সো এবার এটার কিছু কাহিনী আছে। এটা শুধু আমরা প্রথম চতুর্ভাগে দেখলাম, 4টা চতুর্ভাগে এর মান ভিন্ন ভিন্ন হয়। সো এখন আমরা সেই কাহিনী নিয়ে আলোচনা করব। সো আমরা বলতেছিলাম যে থিটার একটা কাহিনী আছে, তো এটা হলো সেই কাহিনী। দেখো, এই কার্তেশীয় স্থানাঙ্কে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 4টা চতুর্ভাগে যে কোনো একটা চতুর্ভাগে হতে পারে। যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে তো মাশাআল্লাহ কোনো কথাই নাই, থিটা সমান tan ইনভার্স মড অফ y বাই এক্স। কিন্তু একটা কথা চিন্তা করো, মড অফ y বাই এক্স এর মানটা সবসময় পজিটিভ আসবে, তাহলে কিন্তু সবগুলো চতুর্ভাগের জন্যই থিটার মান একটাই আসতেছে। বুঝতে পারতেছো? এখানে একটা ঝামেলা আছে। সুতরাং থিটার মান নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার জন্য তোমাদের এই 3টা রুল মাথায় রাখতে হবে। এই 3টা রুল মাথায় রেখে তোমাকে এই থিটার মানগুলো বের করতে হবে। সো আমরা এক এক করে রুলগুলো দেখতে থাকি। সবার আগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু আমরা থিটার পজিটিভ মান বিবেচনা করি, ঠিক আছে? তো এখানে দেখো, ধরে নাও এখানে এক্স ওয়াইয়ের মান 1,1। তো এখানে কি হবে, থিটার মান tan ইনভার্স 1/1 ইজিক্যাল টু থিটার মান হবে π/4। এখানে হবে শুধু π/4। এবার ধরে নাও এখানে বিন্দুটার স্থানাঙ্ক -1,1, তাহলে এখানে থিটা গুনতে হবে। এটা হচ্ছে বড় প্রশ্ন। এখানে কিন্তু থিটা হবে এইটা, এই বড় থিটা। এটা ধরে নিলাম θ2, এটা ধরে নিলাম θ1। এখানে θ2টাই হবে বড় থিটা। কিন্তু আমরা যদি এভাবে tan ইনভার্স y বাই এক্স ধরে কল্পনা করি, tan ইনভার্স y বাই এক্স ধরে হিসাব করি, তাহলে কিন্তু আমাদের এই থিটার মানটা পাওয়া যাবে। কিন্তু আমাদের কিন্তু এই থিটার মানটার দরকার নেই, আমাদের দরকার এই বড় θ2 এর মান। তখন আমরা দ্বিতীয় রুলের দিকে তাকাবো। দ্বিতীয় রুলটা হচ্ছে থিটার মান -π থেকে +π-এর মধ্যে হবে, এবং এই চিহ্নটা খুব ভালো করে খেয়াল করো। এই চিহ্নটার অর্থ হচ্ছে থিটার মান +π-এর সমান হতে পারে, কিন্তু -π-এর সমান কখনো হবে না। সুতরাং থিটার মান -π-এর থেকে বড় এবং +π-এর সমান অথবা ছোট, এই কথাটা মাথায় রাখবা। সো এখন এখানে θ2 এর মানটা নির্ণয় করি। দেখো তো কি দাঁড়ায়। θ2 ইজিক্যাল টু π মাইনাস tan ইনভার্স y বাই এক্স। সো দেখো এখানে θ2 এর মানটা কি হচ্ছে, π মাইনাস tan ইনভার্স y বাই এক্স। তাহলে কিন্তু আমরা এই থিটা থেকে আমরা এই বড় θ2 এর মানটা পেয়ে যেতে পারি। এবার আমরা আসি থার্ড কেসে। এই থিটা ধরে নাও এই বিন্দুর স্থানাঙ্ক -1,-1। এই বিন্দুর ক্ষেত্রে কি হবে, থিটাটা হবে এই পুরো θ3, এটাকে ধরলাম θ3। তো এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু থিটার মানটা সরি এখান থেকে না, এইখান থেকে। তো এখন একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু থিটার মানটা 180 থেকে বড় হয়ে গেছে, যেটা 2 নম্বর ক্রস করছে। সুতরাং এই মানটা নেওয়া যাবে না। এবার দেখা যাক অন্য কোনো মান আছে কিনা। আমরা 3 নম্বর রুলে কি বলছি, 2 নম্বর ব্যবধিতে কোণ না থাকলে ক্লকওয়াইজ ঘুরতে হবে। সুতরাং এখন আমরা ক্লকওয়াইজ মানে থিটার নেগেটিভ মানটা নেব, এই দিকে ঘুরবো। সুতরাং θ3 এর মান এইটা হবে না, θ3 এর মান হবে এইটা, θ3। তো দেখো তো এটা কীভাবে পাওয়া যায়। এটা আগে আমরা -π মানে পুরো এক পাক ঋণাত্মক দিকে ঘুরবো, তারপরে যদি আমরা পজিটিভ দিকে ঘুরি, পুরো এক পাক ঋণাত্মক দিকে ঘোরার পর যদি আমরা পজিটিভ দিকে এই অংশটুকু ঘুরি, এই অংশটার মানে কিন্তু হচ্ছে tan ইনভার্স মড অফ y বাই এক্স। সুতরাং দেখো তো কী পাচ্ছি আমরা, তাহলে θ3 এর মানটা দেখো, θ3 এর মানটা হচ্ছে -π প্লাস tan ইনভার্স মড অফ y বাই এক্স। বুঝতে পারতেছো? বিষয়টা ভালো করে খেয়াল করো। আগে আমরা এই পর্যন্ত ঘুরবো, এই পর্যন্ত ঋণাত্মক দিকে পাই ঘুরবো, ঘোরার পরে ধনাত্মক দিকে আবার tan ইনভার্স এই অংশটুকুর মানে কিন্তু tan ইনভার্স মড অফ y বাই এক্স। সুতরাং আমরা θ3 এর মান পেয়ে যাচ্ছি -π প্লাস tan ইনভার্স y বাই এক্স। এটা একটু ঘিচিমিচি হয়ে গেছে, আমরা একটু মুছে দিই। θ4 এর মানটা বের করবো এখন। আশা করি θ1, 2, 3 এর মান বের করা এখন সবাই করতে পারবা, ক্লিয়ার হয়ে গেছে সবাই। এবার দেখো, এবার মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক 1,-1, মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। সুতরাং থিটা কোনটা হবে, থিটা যদি আবার
1 নম্বর রুল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসতে আসতে দেখলো যে থিটার মান এইটা, কিন্তু এটা তো বিশাল পায়ের চেয়ে অনেক বড় হয়ে গেল, যেটা আবার 2 নম্বর রুল খাটতেছে না। সুতরাং আবার আমরা 3 নম্বর রুলে যাবো, এই দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ ঘুরে আমরা কি পাচ্ছি দেখো ভালো করে, ক্লকওয়াইজ ঘুরেই কিন্তু আমরা এই কোণটাও যা এই কোণটাও তাই। সুতরাং আমরা θ4 সমান কি লিখতে পারি, θ4 ইজিক্যাল টু মাইনাস tan ইনভার্স mod অফ y বাই এক্স। তাহলেই কিন্তু আমরা 4টা কম্বিনেশন পেয়ে গেলাম। তো চলো আমরা 4টে কম্বিনেশন নিয়ে আরেকবার একটু আলোচনা করি। তো দেখো থিটা এর এই 4টা কম্বিনেশন আছে। প্রথম চতুর্ভাগে থিটা এর মান সরাসরি tan ইনভার্স mod অফ y বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস tan ইনভার্স mod অফ y বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, এবং চতুর্থ চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এটা মনে রাখা খুব ডিফিকাল্ট, আসলে খুব ডিফিকাল্ট, আমার মনে থাকতো না। তা আমি কীভাবে ইউজ করতাম দেখো, এইটা হলো প্রথম চতুর্ভাগে, ধরে নাও এখানে একটা বিন্দু আছে 2,3। সো কার্তেশীয় স্থানাঙ্কের একটা বিন্দু আছে 2,3, সেটাকে আমাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে, থিটার মানটা দরকার। তো 2,3 বিন্দুটা এরকম হয়, থিটার মানটা তাহলে হবে এইটা। এখানে দেখো থিটার মান 180 থেকে ছোট, সুতরাং এখানে এই 4টা কম্বিনেশন তো তোমাদের মনে থাকবে, তাই না? এই 4টা কম্বিনেশন তোমাদের মনে থাকবে, তাহলে তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্কর মানটা বসিয়ে তুমি এই 4টা কম্বিনেশন কম্পেয়ার করবা যে কোনটার সাথে মেলে। আমি এভাবেই করতাম আর কি। এখানে দেখো থিটার মান 180 থেকে ছোটো, সুতরাং প্রথম কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন দরকার পড়তেছে না। এবার দেখে নিলা, এবার থিটার মান ধরে নাও সে -2,3, এখানে দ্বিতীয় চতুর্ভাগে থিটা 180 থেকে ছোটো, 180 থেকে বড়, কিন্তু থিটা 90 ডিগ্রিসে বড় এবং 180 থেকে ছোটো, সুতরাং এখানে দ্বিতীয় চতুর্ভাগে যে কম্বিনেশনটা আছে সেটা ছাড়া আর কোনো কম্বিনেশন সম্ভব হচ্ছে না। সো এই কেসের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের জন্য যে কম্বিনেশন সেটাই শুধুমাত্র খাতে। একইভাবে তৃতীয় এবং চতুর্থটাও তুমি বিন্দু বসে এই 4টা কম্বিনেশন মনে রাখেই তোমরা নির্ণয় করতে পারবে। আমি এভাবেই করতাম, আর তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করবা। এখানে আমরা একটা ম্যাথের প্রবলেম দেখতে পাচ্ছি, 2,-2কে পোলার স্থানাঙ্কের রূপান্তর। এখানে এক্স এর মান 2 এবং ওয়াই এর মান -2, সুতরাং আর এর মান কী হবে, আর ইজ ইকুয়াল টু √2 / x² + y² 2² প্লাস -2 এর উপর হোল স্কোয়ার। এটার মান আসতেছে তোমার 2√2। আর এর মানটা বের করার কোনো ঝামেলা না, ঝামেলা হয়ে যাবে তোমার থিটার মানে। থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, এটা কিন্তু আছে তোমার চতুর্থ চতুর্ভাগে। সুতরাং চতুর্থ চতুর্ভাগের সূত্র আমরা কী লিখছিলাম, মাইনাস tan ইনভার্স mod অফ y বাই এক্স, ওয়াই কত -2। সুতরাং অ্যান্সার কত আসতেছে -π/4। তাহলে আমরা কি লিখতে পারি, এই 2, কার্তেশীয় স্থানাঙ্কের জন্য পোলার স্থানাঙ্ক হবে r, থিটা ইজ ইকুয়াল টু 2√2, -π/4। সো এখানে আমরা উত্তরটা লিখে দিলাম, 2, কার্তেশীয় স্থানাঙ্কের জন্য পোলার স্থানাঙ্কের মান হবে r, থিটা ইজ ইকুয়াল টু 2√2 -π/4। এই থিটার মানটা খুবই গুরুত্বপূর্ণ, ওই 4টা কম্বিনেশন তোমরা সবসময় মাথায় রাখবা। আরেকটা ম্যাথ প্রবলেম দেখি, এটা আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। এইটা হচ্ছে r, এটা হচ্ছে থিটা। তো আমরা এখান থেকে কি জানি, r cos থিটা ইজ ইকুয়াল টু এক্স এবং y ইজ ইকুয়াল টু r sin থিটা। সো আমরা এক্স সমান কি লিখতে পারি, 4 cos π/3 এবং y সমান 4 sin π/3। পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক খুবই ইজি, এখান থেকে তোমরা খুব সহজে এক্স এবং ওয়াই এর মানটা বের করে নিতে পারবা। সো আমরা আরেকটা প্রবলেম দেখি, r ইজ ইকুয়াল টু 2a cos থিটা। দেখেই বুঝতে পারছো এখানে r এবং থিটা আছে, সুতরাং এটা একটা পোলার ইকুয়েশন। এই পোলার ইকুয়েশনকে এখানে একটা ভুল লিখে ফেলছি, কার্তেশীয় স্থানাঙ্ক হবে না, কার্তেশীয় সমীকরণ হবে এখানে। আসলে কার্তেশীয় সমীকরণের রূপান্তর, r ইজ ইকুয়াল টু 2a cos থিটাকে কার্তেশীয় সমীকরণের রূপান্তর। সো এই অঙ্কের একটা টেকনিক আছে, তুমি যদি টেকনিকটা না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে চাই ধরা খাবা। সে তুমি শুরু করলা, r ইজ ইকুয়াল টু, আমি জানি r ইজ ইকুয়াল টু √x² + y² ইজ ইকুয়াল টু 2a cos থিটা।
তুমি কিন্তু আর সামনে আগাতে পারবা না, কারণ তোমার কাছে কস থিটার রূপান্তর কোনো বুদ্ধি নাই। হয়তো তুমি থিটাকে তুলাই দিয়ে ট্যান ইনভার্স মোড অফ ওয়াই বাই এক্স, সেটা আরও ঝামেলা হয়ে যাবে। সুতরাং এই ম্যাথের বিষয়ে তোমার কিছু টেকনিক অবশ্যই জানা থাকা দরকার, নাহলে তুমি ম্যাথ আগাতে পারবে না। সো আমরা এখানে একটা টেকনিক খাটাই। কি টেকনিক? উভয় পক্ষে আর গুণ করে দেবো। উভয় পক্ষে আর গুণ করে দিলে দেখো তো কী হয়। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a/r cos থিটা। বুঝতে পারতেছো এটা কি? এটা কিন্তু এক্স, আর আর স্কোয়ার মানে কি ওই রুটটা খালি উঠে যাবে। সো এখান থেকে এক লাইনে তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবে। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax। এটার মান কিন্তু এক্স, 2ax। সিম্পল, এটা একটা বৃত্তের ইকুয়েশন। এখন আমাদের টপিক হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব সম্পর্কে তোমরা জ্যামিতিক আলোকবিজ্ঞানে স্যার তোমাদের পড়াবে, তোমরা 9 10-এও কিছু ধারণা পেয়ে থাকবে। প্রতিবিম্বে এখানে একটা সমতল দর্পণের কথা চিন্তা করো। এটা একটা সমতল দর্পণ, এখানে একটা বস্তু রাখা আছে। সো এর প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে? নিশ্চয়ই এখানে একটা সৃষ্টি হবে। এই টপিকটাই মেইন। এখানে একটা সমতল দর্পণ, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর প্রতিবিম্বটা এখানে সৃষ্টি হবে। সো ধরে নাও এখানে সরলরেখার ক্ষেত্রে এরকম করা ইউজ হবে যে এটা একটা সরলরেখা, এটা একটা বিন্দু, এই বিন্দুর এই সরলরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বটা কোথায় হবে। সিম্পল লজিক। সো আমরা প্রতিবিম্ব শুরু করার আগে 3টা টাইপ দেখে নিই। প্রতিবিম্বের 3টা টাইপ আছে, এখানে 3টা টাইপ: বিন্দুর সাপেক্ষে বিন্দু, রেখার সাপেক্ষে বিন্দু এবং রেখার সাপেক্ষে রেখা। সো চলো আমরা টাইপ 1 দিয়ে শুরু করি, বিন্দুর সাপেক্ষে বিন্দু। এখানে দর্পণটাকে একটা বিন্দু হিসেবে কল্পনা করো না। ধরো না এটা একটা বিন্দু, এটাই দর্পণ, এটাই ধরে নাও বিন্দু দর্পণ। এই বিন্দু দর্পণের সাপেক্ষে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। ধরে নাও এই বিন্দুর স্থানাঙ্ক 7,8 এবং এই বিন্দুর স্থানাঙ্ক 4,3। বুঝতেই পারতেছ এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর প্রতিবিম্ব 7, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এই প্রতিবিম্বের স্থানাঙ্ক ধরে নাও a'। বুঝতেই পারতেছ যে এ বিন্দুর প্রতিবিম্বটা a' এইরকম একটা জায়গায় হবে। সুতরাং বি বিন্দুটা হবে a' এর মধ্যবিন্দু। তোমাদেরকে আগেই শেখানো হয়েছে স্পেসিং সম্পর্কে। এই 7 থেকে 4 কত কমলো? 3। সুতরাং এর স্থানাঙ্ক কত হবে? 7 থেকে 4 3 কমছে, এখানে 4 থেকে 3 কমবে -1, 8 থেকে 3 5 কমছে। সুতরাং এখানে 3 থেকে 5 কমবে, এটা -3, এটা -5, -5 হলে হয় -2। সুতরাং বি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব হবে a'। সো এবার আসি আমরা সেকেন্ড টাইপ, রেখার সাপেক্ষে বিন্দু। এটা হলো রেখা, এটাকে এই সমতল দর্পণ হিসেবে চিন্তা করো। ধরে নাও এই সমতল দর্পণের মানে এই রেখার সমীকরণ 2x + 3y + 7 = 0। এখানে একটা বিন্দু আছে, ধরে নাও 1,2। এখন 1,2 থেকে এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। নিশ্চয়ই বিন্দুর প্রতিবিম্ব এখানে হবে a'। সো কী করা যেতে পারে? দেখো, আমরা একটা লম্ব আঁকতে পারি, তাই না? তো তোমাদেরকে আগে শেখানো হয়েছে যে একটা সরলরেখার লম্ব সমীকরণ কীরূপ হবে। তো আমরা a' সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করি। দেখো, আগে সহগগুলো চেঞ্জ হবে এবং মাঝের চিহ্নটাও চেঞ্জ হবে। সুতরাং এটার এ বিন্দুগামী, এটার একটা নাম দেয় সি ডি। এ বিন্দুগামী সিডি রেখার লম্ব, এ বিন্দুগামী এবং সিডি রেখার ওপর লম্ব রেখার সমীকরণ কী হবে? লেখার সমীকরণটা হবে a'। a' = এই দুটার সহগ চেঞ্জ, 3x - 2y, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 2y = 3 - 4, তার মানে 3x - 2y + 1 = 0। এটা হলো a' সমীকরণ। তাহলে আমরা ইজিলি এই a' এবং সিডি এর ছেদবিন্দু ধরে নাও বি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে। সো দেখো, বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -17/13 -19/13। তোমাকে যে সবসময় সুন্দর চেয়ারের অঙ্ক দিবে এরকম, এর কোনো মানে নাই। তোমাকে এরকম অঙ্ক দিয়ে দিতে পারে, কিছু বলা যায় না। সো হিসাব নিকাশগুলো খুব কেয়ারফুলি করবা। সো এখন আমরা a' স্থানাঙ্কটা বের করবো, সেটা খুবই ইজি। এই তো দেখো, ধরে নাও a' স্থানাঙ্ক
আলফা কমা বিটা। তাহলে আমরা আলফা কমা বিটার মান কীভাবে নির্ণয় করতে পারি? আলফা প্লাস 1/2 ইজ ইকুয়াল টু মাইনাস, হিসাব কর, 17/13। এখান থেকে আলফার মান পেলাম সো দেখো এখানে এ ড্যাশের স্থানাঙ্কটা দাঁড়ালো তোমার -47/13 এবং -64/13। সো অঙ্কের উত্তর দেখে ঘাবড়া যাবে না, তোমার অঙ্কটা ঠিক থাকলে তুমি নাম্বার পাবা। অঙ্কের উত্তর যে সবসময় রাউন্ড ফিগারে আসবে এর কোনো মানে নেই, ঠিক আছে? সো আমরা 2 নম্বর টাইপটা দেখলাম, এবার আসি 3 নম্বর টাইপে। প্রতিবিম্বের 2টা টপিক গেল, এবার আমরা আসতেছি তৃতীয় টপিকে। তৃতীয় টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণের চেয়ে একটু কঠিনটাই বেশি, ঠিক আছে? তৃতীয় টপিকটা একটু কঠিনই বলা চলে, একটু হিসাব নিকাশগুলো হিউজ রকমের হয়। তার আগে চলো একটু প্রতিফলন সম্পর্কে একটু ধারণা নেই। ধরে নাও এটা একটা সমতল দর্পণ, এইটা হলো অভিলম্ব, এই বরাবর একটা আলোক রশ্মি এসে পড়লো থিটা কোণে। সো প্রতিফলনের সূত্র আমরা সবাই জানি, এই থিটা কোণে এটা ব্যাক করবে। এই কোণটা অবশ্যই থিটা হবে যদি এটা মসৃণ তল হয়। এটা অবশ্যই একটা মসৃণ তল আমরা ধরে নিচ্ছি। সো এই রেখাটাকে এদিকে বর্ধিত করি, এই কোণটা অবশ্যই থিটা হবে। সো আমাদেরকে এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, আমাকে এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে? এইটার সাপেক্ষে যদি বলে এফ অফ এক্সের সাপেক্ষে জি অফ এক্সের সমীকরণ, জি অফ এক্সের প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, তাহলে এইটাই হবে এফ অফ এক্স এবং এইটাই হবে জি অফ এক্স। সো আমরা একটা ম্যাথ দেখি। সো দেখো এখানে আমাদের প্রশ্নটা কি? 3x - 2y = 5 এর সাপেক্ষে x - 2y = 3 রেখার প্রতিবিম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। সো আমাদের এই রেখাটাকেই দর্পণ ধরে নিলাম। আমাদের দর্পণ কোন রেখা এটা চিনাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন রেখার সাপেক্ষে কোন রেখার, এটা যদি উল্টাপাল্টা করে ফেলে তাহলে কিন্তু সব শেষ। এই রেখার সাপেক্ষে ওই রেখা, তার মানে এটাই হবে দর্পণ। সো আমাদের 3x - 2y = 5 রেখার সাপেক্ষে x - 2y = 3 রেখার প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। প্রতিবিম্বটার সমীকরণ হবে, প্রতিবিম্বটার চিত্র হবে অনেকটা এরকম, ফিগারটা অনেকটা এরকম হবে। এটাও থিটা, এটাও থিটা, এই থিটা দুটো সমান। সো আমরা একটু নাম দিয়ে নেই। এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম ডি, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি। সো আমরা সবার আগে এ বি এর ওপর একটা বিন্দু কল্পনা করে নিই। এ বি এর ওপর একটা বিন্দু ধরে নিলাম ই এর এক্সের স্থানাঙ্ক 3। যদি আমরা 3 ধরি তাহলে এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে হিসাব নিকাশ করে আমরা ওয়ার মান পাবো 0। তোমরা এখানে 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 4 ধরতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু 3 ধরলে একটা সুন্দর মান আসে, 1, 2, 4 ধরলে ভগ্নাংশ আসে, ব্যাপারটা জটিল হয়ে যায়। সো আমরা এখানে ই একটা বিন্দু নিলাম এ বি রেখার ওপর, বিন্দুটার স্থানাঙ্ক 3,0। এবার আমরা করব কি, এডি রেখার ওপর লম্ব এবং ই বিন্দুগামী একটি রেখার সমীকরণ নির্ণয় করব। ধরে নাও এই রেখাটা ইএফ। তো আমরা এখন ইএফ রেখার সমীকরণ নির্ণয় করি। ইএফ রেখাটা কী হবে? ইএফ রেখাটা হচ্ছে এডি এর ওপর লম্ব এবং ই বিন্দুগামী। তাহলে হিসাব নিকাশ করে আমরা পাবো ইএফ রেখার সমীকরণ x + 2y = 3। আমরা ইএফ রেখার সমীকরণ পেয়ে গেছি, এডি রেখার সমীকরণটাও পেয়ে গেছি। সুতরাং এর একটা বিন্দু ধরে নাও জি। সুতরাং আমরা ক্যালকুলেটরের সাহায্যে দুটো রেখার ইকুয়েশন সলভ করে জি এর মানটা পাবো। জি এর মানটা একটু বিদঘুটে এসে গেছে, বিদঘুটে অঙ্ক আসতেই পারে। তাছাড়া এটা আমরা হিসাব নিকাশ না করে দিছি। ভর্তি পরীক্ষায় তোমার মেইনলি সব অঙ্ক হিসাব নিকাশ করেই দেয়, সুতরাং সুন্দর সুন্দর মান আসে। আমরা দেইনি সেজন্য মানগুলো আসেনি, কিন্তু সব সময় যে দিবে তার কিন্তু কোনো মানে নেই। সো সব কিছুর ওপরে নজর রাখতে হবে, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। জি এর মানটা হচ্ছে 27/13, 8/13। সো
সো আমরা জি এর মানটা জি এর স্থানাঙ্ক পেলাম 27/13 8/13। সো আমরা এখান থেকে এফ এর মানটাও পেয়ে যাব, এফ এর স্থানাঙ্ক পেয়ে যাব, কেননা ই এফ এর মধ্যবিন্দুটাই হচ্ছে জি। সো এফ এর স্থানাঙ্ক কত হয় দেখো তো, হিসাব নিকাশ করে পাওয়া যায় এফ এর স্থানাঙ্ক 15/13, 16/13। এখন দেখো তো এসি বিন্দুটা নির্ণয় করা, এসি রেখার সমীকরণ নির্ণয় করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক জানা আছে মানে এই তো এই এবি রেখা এবং এডি রেখা এই দুটো সলভ করলেই এ বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,-1 1,-1 এবং এ এবং এফ বিন্দুগামী দুটো সরলরেখার সমীকরণ। এটা তো আমরা আগে শিখছি। সরলরেখার সমীকরণটা কি এখানে দেখি, x minus x1 divided by x1 minus x2 is equal to y minus y1 divided by y1 minus y2. So চলো আমরা লিখি y minus y1 মানে y plus 1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2. সো দেখো এই অঙ্কটা এইচএসসি বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই, এটা তোমার অ্যাডমিশন টেস্টে দিলেও দিতে পারে। তো এইভাবেই রেখে দেবা, এইভাবেই বক্স করে সুন্দর করে রেখে দেবা, এটাকে আর সরল করার দরকার নাই, কারণ স্যার বোঝা যাবে যে ছেলে এই অঙ্কটা করতে পারছে সে নিশ্চয়ই এটা সরলটাও করতে পারে, এবং বইটা সরল করার জন্য কোনো নাম্বার নাই। সো তোমরা অঙ্কটা এভাবে রেখে দিতে পারো। এই রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বের করার আরেকটা নিয়ম আছে, চলো আমরা সেটা দেখে নিই। আমরা এই অঙ্কটার আরেকটা পদ্ধতি দেখতে চাচ্ছি, ঢালের সাহায্যে আবার সলভ করবো। দেখো মেইন কনসেপ্টটা কি, এই থিটা এবং এই থিটা সমান, এডি রেখার সাথে এবি রেখা যে কোণ করছে এসি রেখাও ঠিক একই কোণ করছে, সেজন্যই এডি রেখার সাপেক্ষে এবি রেখার প্রতিবিম্ব হচ্ছে এসি রেখা। তো চলো আমরা আগে এবি রেখার ঢালটা নির্ণয় করি। এবি রেখার ঢালটা হচ্ছে এম অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ মানে হাফ। এডি রেখার ঢাল মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ ইজ ইকুয়াল টু 3/2। সো আমরা এ বি এবং এডি রেখার ঢাল পেয়ে গেলাম। সো এবার আমাদের এসি রেখার ঢাল দরকার। আমাদের কাছে এ রেখার এ বিন্দুর স্থানাঙ্ক আছে, কারণ আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি 1,-1। এটা তোমরা ক্যালকুলেটর নির্ণয় করে নিবা। সো এখন দেখো এসি রেখার সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি, কারণ এসি রেখার ঢালটা ধরি এসি রেখার ঢাল এম অফ এসি এবং এসি রেখা এই বিন্দুগামী। সুতরাং এসি রেখার সমীকরণটা কী হবে? এসি রেখার সমীকরণটা হবে y minus y1 is equal to m of AC x minus x1। এখন আমাদের চ্যালেঞ্জটা হলো m of AC টা নির্ণয় করা। একটা বিষয় খেয়াল করো তো, এই থিটা সম্পর্কে কি লেখা যায়? এই থিটা সম্পর্কে আমরা লিখতে পারি না? আগের অধ্যায়ে আমরা শিখে আসছি যে tan theta is equal to m of AB minus m of AD 1 plus আবার এই থিটা সম্পর্কে কি লেখা যায়? একটা বিষয় খেয়াল করো, এখানে এম আগে কোনটা ধরবা পরে কোনটা ধরবা এটার একটা ক্রম আছে। ক্রমটা সেটা তোমার ইচ্ছা স্বাধীন। আমি কীভাবে ধরছি? আমি ধরছি ক্লকওয়াইজ, এই বরাবর। আমি আগে কোন এম ধরছি? আগে ধরছি এবি রেখার এম, তারপর ধরছি এডি রেখার এম। আবার দ্বিতীয় ক্ষেত্রে আগে ধরছি এডি রেখার এম, তারপর ধরছি এসি রেখার এম। তুমি যদি এখানে ক্লকওয়াইজ ধরো আবার এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরো, তাহলে কিন্তু সমীকরণ দুটো আলাদা হয়ে যাবে, মিলবে না। সো এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবা, যে অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ধরলে ক্লকওয়াইজ, দুইবারই যেন তাই হয়। তুমি এভাবেও লিখতে পারো এম অফ এডি মাইনাস এম অফ এবি
আবার এখানে তাহলে এখানে তাহলে আবার এসি থেকে শুরু করতে হবে, এম অফ এসি মাইনাস এম অফ এডি, বিষয়টা যেন খেয়াল থাকে। সো এই দুটো থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি এম অফ এবি মাইনাস এম অফ এডি divided by 1 plus m of AB into m of AD is equal to সো আমি এখানে এম অফ এডি এম অফ বিসি এই সাফিক্সগুলো দিছি তোমাদের বোঝার জন্য, তোমাদেরকে পরীক্ষার খাতায় এই সাফিক্সগুলো দেওয়ার দরকার নাই, তোমরা M1 M2 M এগুলো ধরে করবা, ঠিক আছে। সো আমরা এখন এখানে মান বসাই কি পাই, এম অফ এডি এর মানটা কত 3/2 মাইনাস এম অফ এসি 1 প্লাস 3 m of AC divided by 2 is equal to সো আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি, এই সমীকরণ থেকে আমরা খুব সহজেই এসি এর মানটা নির্ণয় করতে পারি। এসি এর মানটা কি, হিসাব নিকাশ করে এসি এর মানটা আসবে 29 ডিভাইডেড বাই 2। সো আমরা এখান থেকে এসি এর সমীকরণটা অর্থাৎ এডি রেখার সাপেক্ষে এবি রেখার প্রতিবিম্ব এসি নির্ণয় করতে পারি। এসিটা কি হচ্ছে তাহলে তোমাদের y প্লাস 1 ইজ ইকুয়াল টু 29/2 x মাইনাস 1। তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাই দিলাম, তোমরা দুটোর যে কোনো একটা ইউজ করতে পারো।